আমি জানি না কিছু, যে করেই হোক আমাদের দেশকে বাঁচাতেই হবে। জি স্যার, আমি সবার সাধ্যমতো কাজ করব। তাহলে রাজ, তুমি আজকেই আমেরিকায় চলে যাও ছদ্মবেশে। ওকে স্যার, কিন্তু আমি ডক্টর আশিফকে কোথায় পাবো? তা তো আমরা জানি না, কিন্তু তোমাকেই তাকে খুঁজে বের করতে হবে আর তাকে প্রোটেক্ট করতে হবে। ব্ল্যাক ডেভিল যদি ডক্টর আসিফকে পেয়ে যায় তাহলে দেশের অনেক ক্ষতি হবে। আমি আমার জীবন দিয়েও দেশকে রক্ষা করব। আমি হেডকোয়ার্টার থেকে বের হয়ে আমেরিকায় যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম। আমি কখনো ভাবিনি নিজ দেশকে বাঁচাতে আমায় আমেরিকায় যেতে হবে। আমি বিমানে উঠলাম, আর আমি ভাবছি লাইফে আগে কী ছিল আর কি হয়ে গেল। যেখানে আমি কলেজে লাভার বয় ছিলাম, আজ আমি হয়ে গেলাম একজন ছদ্মবেশী এজেন্ট। 5 বছর আগের ঘটনা থেকে একটু ঘুরে আসি, কারণ আমেরিকা যেতে অনেক সময় লাগবে। পৃথিবীর অন্য প্রান্ত বলে কথা। 5 বছর আগে বুয়েটে আমি ভর্তি পরীক্ষা দিলাম বুয়েটে এডমিশন হওয়ার জন্য। আমার সবসময় রেজাল্ট ভালো ছিল, মেধাবী ছিলাম ছোটোকাল থেকে, দেশের প্রতি ভালোবাসা ছিল অনেক। তাই শহরের বিভিন্ন পুলিশ অফিসাররাও আমাকে চিনত। আমি তাদের বিভিন্ন কেসে ইনভেস্টিগেশনে সাহায্য করেছি। যাই হোক, বুয়েটে আজকে আমার প্রথম দিন। আমি বুয়েটে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন আম্মু বলল, কি রে, এভাবে খ্যাত সেজেছিস কেন? আজকে আমার বুয়েটে প্রথম দিন, তাই আমি এভাবে যাব। আমার হিরোর মতো ছেলে এভাবে কেন যাবে কিছুই বুঝতে পারছি না। তুই একটু খুলে বল। আরে মাই ডিয়ার আব্বু, এত টেনশন করো কেন? আমি আজকে একটু যাচাই করতে যাচ্ছি যে বুয়েটের ছাত্রছাত্রীদের মন মানসিকতা কেমন। শুনেছো ছেলের কথা? ওর যেমন ইচ্ছে যাক, বাধা দিও না। বাধা দিলেও মনে হয় শুনবে। আমি বুয়েটে রওনা দিলাম সাইকেলে করে। আমার বাইক আছে, তাও পুরো ক্ষেত হয়ে যেতে হলে আমাকে সাইকেলেই যেতে হবে। আমি বুয়েটের সামনে যেতেই আমার বেস্ট ফ্রেন্ড রাহুলের সাথে দেখা পেলাম। রাহুলও আমার সাথে বুয়েটে চান্স পেয়েছে। কী রে, আমার আগে এসে পড়লি যে? আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। আরে আমি রাজ। কি, তুই রাজ? তোকে তো চিনাই যাচ্ছে না। কলেজে তুই এরকম খ্যাত সেজে কেন এলি? তুই তো হিরোর মতো থাকিস। আরে আমি খ্যাত সেজে এসেছি কারণ আমি জানতে চাই এই জায়গার ছাত্রছাত্রীদের মন মানসিকতা কেমন। ঠিক আছে, চল। আমি আর রাহুল কলেজে প্রবেশ করলাম। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। রাহুল স্টাইলিশ গেট আপে এসেছে, আর আমি খ্যাত সেজে এসেছি। আমি আর রাহুল মাঠের এক কোণে বসে আছি। ক্লাস শুরু হতে দেরি আছে। এমন সময় একটা গাড়ি আসলো কলেজে। দেখে তো দামি গাড়ি মনে হচ্ছে। গাড়ি থেকে একটি মেয়ে নামলো, যার সৌন্দর্য বললে বোঝানো যাবে না। দেখতে একেবারে পরীদের মতো। আমার সামনে দিয়েই গেল, আমার দিকে তাকিয়ে আবার ক্লাসে চলে গেল। আমার দিকে তাকিয়ে আছে কারণ আমি একমাত্র যে খ্যাত সেজে বসে আছি। মেয়েটা কি সুন্দর, তাই না? খবরদার, তোর ভাবির দিকে নজর দিবি না। তুই যে গেট আপে আসলি, এই গেট আপে ওর মতো স্টাইলিশ মেয়ে কখনোই তোকে পছন্দ করবে না। এই গেট আপে থাকবে কে? এই গেট আপ তো শুধু আজকের জন্য। আমি আর রাহুল ক্লাসে গেলাম। সব স্টুডেন্টস আমার দিকে তাকিয়ে আছে। দেখলাম সেই মেয়েটি আমাদের ক্লাসের সামনের সিটে বসে আছে। আমি আর রাহুল একেবারে পিছনের বেঞ্চে বসে গেলাম। সবাই আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে। এমন সময় একজন ছেলে বলে উঠল, এই ক্ষেত, এখানে এসে আমার সিট মুছে দে। আমি তার কথায় কান্না দিয়ে রাহুলের সাথে কথা বলতে শুরু করলাম। কিরে ক্ষেত, কথা কানা ঢোকে না? আমার রাগ উঠতেছে, তবুও আমি শান্ত আছি, কারণ যে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না সে ভবিষ্যতে কিছুই করতে পারে না। সেই ছেলেটি আমার দিকে আসতে লাগলো। এমন সময় ক্লাসে স্যার আসলো। স্যার এসে সবার পরিচয় নিতে লাগলো। আমি জানতে পারলাম ওই মেয়েটির নাম তামান্না আক্তার সাদিয়া, বাবা শহরের টপ বিজনেসম্যান। এভাবে সবার পরিচয় শেষে আমার পরিচয়ের সময় এলো। আমি দাঁড়ালাম, আর সাথে সাথে সবাই ক্ষেত বলে চিল্লাতে শুরু করলো। স্যার সবাইকে শান্ত হতে বলল। তোমার পরিচয় দাও। স্যার, আমার নাম রাকিব হাসান রাজ। সবাই আমাকে রাজ বলে। আমার বাবা একজন উকিল আর মা গৃহিণী। ওয়েট ওয়েট, তুমি তোমার নাম কি যেন বললে? রাকিব হাসান রাজ, তাই না? জি স্যার। তার মানে তুমি এই ক্লাসের ফার্স্ট বয়, আই এম রাইট? ইয়েস স্যার। আমার আর স্যারের কথা শুনে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন কোনো ভূত দেখছে। ক্লাস শেষে যখন বের হব তখন তামান্না আর তার বান্ধবীরা আমার সামনে আসলো। কিরে, তুই নাকি এই ক্লাসের ফার্স্ট বয়? তা কেমনে হলি? বুঝলি না, মুন্নাবাইয়ের মতন চিটিংবাজি করে হয়েছে। তুই কি জানিস আমি জীবনেও ক্লাসে সেকেন্ড হইনি, সবসময় ফার্স্ট হয়েছি। আর তোর জন্য আমি সেকেন্ড হয়েছি। সব সময় মানুষ এক থাকে না, মানুষকে সব সময় সব পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়।
বেশি জ্ঞান দিবি না। আমি আবার কখন জ্ঞান দিলাম? এই ক্ষেত, বেশি কথা বলবি না। ওকে রাহুল, চল। এই, আমি কি তোকে যেতে বলেছি? এই যে মিস, আমি আপনার বক বক শোনার জন্য আসিনি। কি, তুই আমাকে ইনসাল্ট করলি? এই কথাও যদি না বোঝেন তাহলে আপনার তো লাস্ট হওয়ার কথা, ফার্স্ট আর কি হবেন? এই কথার জন্য তোকে পস্তাতে হবে। রেডি দেখিস। আমি সব সময় রেডি থাকি। কালকে দেখা করবি, দেখবো তোর কত সাহস। কালকেই তোকে হাসপাতালে পাঠাবো। ওকে। কলেজ থেকে বের হয়ে গেলাম। তুই কেন ঝামেলায় জড়াতে গেলি? আমি আবার কই ঝামেলায় জড়ালাম? তামান্নাই তো ঝামেলা শুরু করলো। তাহলে কালকে কি করবি? আমি একটা মুচকি হাসি দিয়ে বাসায় চলে গেলাম। আমার মুচকি হাসার কারণ হলো, আমি যেসব কেস ইনভেস্টিগেশন করেছি সেই সব কেসের জন্য আমাকে আনঅফিসিয়াল পুলিশ ট্রেনিং দেওয়া হয়েছে। আমার আম্মু আব্বু এমনকি রাহুলও জানে না যে আমি পুলিশের জন্য কাজ করি। পুলিশ বলতে বড় সিক্রেট এজেন্সি, বলতে গেলে আমি একজন সিক্রেট এজেন্ট। পরের দিন সকালে আমি বুয়েটে গেলাম। রাহুল আগেই চলে গিয়েছে। আমি গতকালের মতো খেত সেজে যাইনি, বরং একেবারে আমার আগের লোকে গেছি। বাইক নিয়ে গেলাম বুয়েটে। আমাকে কেউ চিনতে পারেনি। ক্লাস শুরু হতে এখনও আধা ঘন্টা বাকি আছে। তামান্না কয়েকজন গুন্ডা টাইপের পোলাপান নিয়ে এসেছে। এটা ভেবে আমার হাসি পাচ্ছে। আমি দেখলাম রাহুল ওদের সামনেই আছে, মনে হয় কথা বলছে। চারিদিক দিয়ে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা ঘিরে আছে। আমিও ভিড়ের মধ্যেই রইলাম, দেখি কি হয়। আমি একটু সামনে গেলাম যাতে ওদের কথা শুনতে পারি। কি রে, তোর ক্ষেত বন্দুক কই? রাহুলকে উদ্দেশ্য করে বলে, মনে হয় আমাদের দেখে পালাইছে। দেখো, তোমরা আমাদের ক্লাসমেট আর রাজও তোমাদের ক্লাসমেট, তাই আমি চাই না কোনো ঝামেলা হোক। এটা তোর ওই খ্যাত বন্ধু, বুঝলো না কেন? ওর একটা নাম আছে, তো নাম ডেকে বলবে। আরে, ক্ষেতের আবার কিসের নাম? হ্যাঁ। সবাই হাসা শুরু করলো। আমার মনে হয় না আজকে আসবে, চল ক্লাসে যাই। আপনারা কি আমাকে খুঁজছেন? সবাই আমার দিকে তাকালো। ভিড় থেকে আমি বেরিয়ে আসলাম। সবাই আমার দিকে তাকিয়ে হা হয়ে তাকিয়ে আছে, যেন কোনো এলিয়েন দেখতেছে। আর দেখবেই না কেন, গতকালে যে ছেলেটা ক্ষেত দেখলো আজকে সে হিরো লুকে এসেছে। দেখলেই যে কেউ ক্রাশ খাবে। এই খ্যাত যে এত কিউট হবে আমি ভাবিনি। তামান্নার কানে কানে বলল। আমি তো দেখেই ক্রাশ খেয়ে গেলাম। তামান্নার কানে কানে ফিসফিস করে বলল, চুপ থাক তোরা। এই ক্ষেত, এতক্ষণ কোথায় ছিলি? আমার বন্ধু কি বলল? আমার নাম রাজ, শো নাম ধরে ডাকবে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? তামান্নাদের দেখে বোঝা যাচ্ছে যে ভয় পেয়ে গেছে। ওই, তোরা রাজকে বুঝিয়ে দে যে আমি কে, আর আমার সাথে পাঙ্গা নিতে এলে কি হয়। আমাকে মারতে এই 8 জন ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসেছো? হাউ নাইস ডার্লিং। আমার কথা শুনে তামান্না রেগে গেল। 8 জন আমার কাছে আসলো। আমাকে মারার আগে একজনের তলপেটে একটা ঘুষি দেই, আর সে মাটিতে ছটপট করা শুরু করে। আমিও ভাবিনি যে আমার ঘুষিতে এত শক্তি থাকবে। আরও 2 জনের হাত ধরে মোচড় দিলাম, আর বাকি 5 জনকে আমার ট্রেনিংয়ের টেকনিক দিয়ে হারিয়ে দিলাম। আমার ফাইট দেখে সবাই ভয় পাচ্ছে। রাহুলও জানতো না যে আমি এত ভালো ফাইট পারি। কি মিস, আর কিছু দেখবেন নাকি ক্লাসে যাব? আপনার ইচ্ছে হলে আপনি এখানে থাকেন, আমার সমস্যা নেই। তাও একটা কথা বলি, তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তাই এই ইনস্টিটিউটের কেউ যেন লাইন না মারে তোমার সাথে। আমি আর রাহুল ক্লাসে গেলাম, ফার্স্ট বেঞ্চে বসলাম। তামান্না ক্লাসে এসে দেখে আমি ফার্স্ট বেঞ্চে বসে আছি, তাই সে সেকেন্ড বেঞ্চে বসে পড়লো একগুচ্ছ রাগ নিয়ে। ক্লাস শেষে বের হতেই আমি তামান্নাকে বললাম, তা আমার প্রপোজাল নিয়ে কি ভাবলে সুইটহার্ট? অসহ্য, চল তো এখান থেকে। তামান্না চলে গেল তার বান্ধবীদের সাথে। তুই যে এত ভালো ফাইট করতে পারোস, আমাকে আগে বললি না কেন? আমি তো ভয়েই ছিলাম যে তোর যদি কিছু হয়ে যায়। আরে কিছু হয়নি তো, আর তুই টেনশন করবি না। একদিন এই তামান্নাকেই তোর ভাবি বানাবো। এভাবেই দিনের পর দিন চলে যেতে লাগলো। মাসের পর মাস গেল, 4টা বছর গেল। কয়েকদিন পর ফাইনাল এক্সাম। এই কয়েক বছরে তামান্না আমার সাথে তেমন কথা বলেনি, কিন্তু ইনস্টিটিউটের সবাই আমাকে এক নামে ডাকতো, আর সেটা হলো লাভার বয়। আমি প্রত্যেকবার ফার্স্ট হয়েছি আর তামান্না সেকেন্ড। তামান্নার উপর আমি আরও দুর্বল হয়ে গেলাম। প্রত্যেক দিন তাকে প্রপোজ করতাম, কিন্তু সে প্রতিদিন একটা কথাই বলতো যে অসহ্য। কিন্তু ফাইনাল এক্সামের পর হয়তো আর দেখা হবে না। আমার সিক্রেট এজেন্টের কাজ ভালো চলছিল। ছোটোখাটো মিশন আমি একাই আনঅফিসিয়ালি কমপ্লিট করেছি। ন্যাশনাল এজেন্সি আমার উপর অনেক খুশি হয়েছে। পড়ালেখা শেষ করে আমি অফিসিয়ালি জয়েন করব সিক্রেট এজেন্ট হিসেবে।
তারপর আমি নিজের ইচ্ছায় দেশের সেবা করতে পারবো। একদিন আমি আর রাহুল বসে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম, তখন দেখলাম তামান্না আমাদের দিকে আসছে। আমি প্রথমে ভাবলাম অন্যদিকে যাবে, কিন্তু না, আমাদের সামনে দাঁড়িয়ে পড়লো। রাজ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। দোস্ত দেখ তো, আমি স্বপ্ন দেখতেছি নাকি তামান্না সত্যি আমার সাথে কথা বলতে আসছে। ভাই আমিও তো একই জিনিস দেখতাছি। তাহলে আজকে সূর্য কোন দিকে উঠছে একটু দেখে বলতো। ভাই প্রতিদিন যেদিকে উঠে সেদিকে উঠছে। তামান্না তো আমাদের এইসব ফালতু কথা রেগে শেষ। শাট আপ, তোমাদের এইসব ড্রামা দেখার জন্য আমি আসিনি। আমার তোমার সাথে কিছু কথা ছিল। ক্যান আই টক ইন প্রাইভেট? দোস্ত মনে হয় তামান্না তোর কাছে প্রাইভেট পড়তে আসছে। ওর এই কথা শুনে আমি হেসে গড়াগড়ি খাচ্ছি, আর এদিকে তামান্না রেগে ফেটে যাবে এই রকম অবস্থা। তামান্না কিছু না বলে চলে যেতে লাগলো। এই রে, এবার সত্যি রেগে গেছে। রাহুল তুই থাক, আমি আসলাম। আমি দৌড় দিয়ে গিয়ে তামান্নার সামনে গিয়ে দাঁড়ালাম। আরে রাগ করো কেন? তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার কিছু বলার নেই, জাস্ট লিভ মি গো। দেখো তামান্না, যদি কোনো প্রবলেমে পড়ো আর আমাকে না ভালোবাসলে, কিন্তু যদি একজন ফ্রেন্ড মনে করো, তাহলে একজন ফ্রেন্ড হিসাবে কথা বলতে পারো। কালকে ফাইনাল এক্সাম, আর আমার কিছু সমস্যা আছে যা আমি সলভ করতে পারছি না। যদি আমাকে হেল্প করতে, যদি তুমি ফ্রি থাকো। নো প্রবলেম, আমি ফ্রি অলওয়েজ। আর তোমার থেকে তো জরুরি আমার জন্য কিছুই না। ওকে, তাহলে আমার বাসায় আজকে রাতে আসবে, রাত 8টার দিকে, এই অ্যাড্রেসে। ওকে, তাহলে আমি চলে যাব, নো প্রবলেম। আমি আবার রাহুলের কাছে চলে গেলাম। কিরে কি বললি? তারপর আমি সব খুলে বললাম। দেখলি মেয়েটা 4 বছরের নিচ থেকে তোর সাথে কিছু বলতে আসেনি, আর আজকে ও স্বার্থপরের মতো তোর কাছে হেল্প চাইছে। আরে ভাই বাদ দে না, তুই তোর ভাবির স্বার্থ দেখলি, আর আমি দেখতেছি তার মনের ভিতরের প্ল্যান। কিসের প্ল্যান? অনেক গভীর প্ল্যান। তামান্নার মুখ এক কথা বলছিল আর তার চোখ অন্য কথা বলছিল। মানুষ মুখে যাই বলুক না কেন, কিন্তু তার চোখ সবসময় সত্যি বলে। আর তামান্নার চোখের ভাষা আর মুখের ভাষা একদম আলাদা। কিছু তো প্ল্যান করেছে সে, কিন্তু সেটা কি তা আমি সেখানে গেলেই জানতে পারবো। তারপরেও তুই যাবি? হুম। যদি তোর কোনো ক্ষতি করে ফেলে? তামান্না যদি আমাকে বিষ দেয় তাও আমি যাব। ভালোবাসার মানুষের হাতে মরতে গেলেও যে অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। রাত 8টা বাজে, আমি চলে গেলাম তামান্নার দেওয়া ঠিকানায়। দোতলা, অনেক সুন্দর বাড়ি, দেখতে ছোটোখাটো মহলের থেকেও কম কিছু না। তামান্না বেশ ধনী ফ্যামিলি থেকে এসেছে। আমি দরজায় কলিং বেল বাজালাম। তামান্না দরজা খুললো। ওকে দেখে তো আমি বড় ধরনের শখ খেলাম। আপনারা কি ভাবছেন যে তামান্না কোনো শাড়ি পরে এসেছে? না, তেমন কিছুই হয়নি। তামান্না একেবারে মডার্ন ড্রেস পরেছে। আমার মনে হচ্ছে আশেপাশের কোনো বাড়ি থেকে ছোট ছেলে মেয়ের কাপড় পরে এসেছে। আমি মনে মনে বললাম, এই মেয়ের মতলবটা কি? আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে। বাসায় বাবা মার সামনে কিভাবে এত ছোট জামা কাপড় পরে? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আসছি। আমি তামান্নার বাসার ভিতরে গেলাম। ভিতরটা সুন্দর। তামান্না আমাকে ওর বেডরুমে নিয়ে গেল। তামান্না, তোমার বাবা মা বাসায় নেই? আব্বু বিদেশে বিজনেসের জন্য গেছে, আর আম্মু আমার কাজিনের জন্মদিনে গেছে। আমার কালকে এক্সাম, তাই আম্মুর সাথে যাইনি। ও। তামান্না আমার পাশে বিছানায় বসলো, গা ঘেঁষে। আমাকে এখান থেকে দ্রুত কেটে পড়তে হবে, না হলে মেয়েটা যে কি করে আল্লাহই জানে। আমি বিছানা থেকে দাঁড়িয়ে পড়লাম। কি হলো? কিছু হয়েছে? আমার প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করো। করব, এক শর্তে। আমি জানি কি শর্ত। আমার এইরকম হট বডি দেখে কন্ট্রোল হচ্ছে না, তাই না? জি না, আমার শর্ত হলো তুমি আমার সামনে ফুল বাঙালি মেয়ে সেজে আসবে, তারপর আমি তোমাকে সাহায্য করব। ওকে। তামান্না আমার কথা শুনে অবাক হয়ে গেছে। সে হয়তো ভাবতে পারেনি যে আমি তার শরীরের প্রতি কোনো ইন্টারেস্ট না। আমি রুম থেকে চলে গেলাম। তামান্না ড্রেস চেঞ্জ করতে গেল। তামান্না এবার ভালো দেখে একটা ড্রেস পরে এসেছে, সেটা ওর চেহারার সাথে মানানসই। আমি ওর সব সমস্যা সলভ করতে লাগলাম। রাত 10টা বেজে গেল ওর সমস্যা সলভ করতে করতে। তাহলে আমি এখন যাই? না না, তুমি এখন যেতে পারবে না। কিন্তু কেন? না, আসলে তুমি আমার এত বড় হেল্প করলে, তাই তোমাকে আমার সাথে ডিনার করে যেতে হবে। আমি কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাসায় গিয়ে আমাকেও তো পড়তে বসতে হবে। বেশি সময় লাগবে না, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ডাইনিং টেবিলে খাবার নিয়ে আসছি। ঠিক আছে। আমি ডাইনিং টেবিলে গিয়ে দেখি অনেক ধরনের খাবার আছে। এত রান্না কে করেছে? কেন? আমি? তুমি রান্নাও পারো?
জি, এখন কথা না বলে খাবার খেতে শুরু করো। আমি আর তামান্না একসাথে খেতে বসলাম। সত্যি বলতে খাবারের স্বাদ অনেক ভালো হয়েছে। তাহলে এবার আমি যাই। দাঁড়াও, আগে আমার তৈরি স্পেশাল জুস খাও। না না, আমি আর খেতে পারবো না, আমি অনেক খেয়ে ফেলেছি আজকে। না বললে তো আমি শুনবো না, তোমাকে খেতেই হবে। ঠিক আছে। আমি জুসে চুমুক দিয়েই মাথা ঘুরে পড়ে গেলাম। ইয়েস, ঔষধে কাজ হয়েছে। এবার আমাকে পরীক্ষায় প্রথম হওয়াতে কেউ বাধা দিতে পারবে না। তারপর তামান্না আমাকে একটি রুমে নিয়ে গেল, তারপর বিছানায় শুয়ে দিল। সকালবেলায় তামান্না ভার্সিটিতে গেল। কিরে, আজকে তোকে এত খুশি খুশি কেন লাগছে? আজকে আমি অনেক খুশি, আর 4 বছর পর আমি পরীক্ষায় প্রথম হব। কিন্তু কি করে? গতকাল আমি রাজকে আমার বাসায় কিছু প্রশ্নের সলিউশনের জন্য ডাকি, সে এসেও পড়ে। আমি তার জুসে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিই। রাত জুসে চুমুক দিতে না দিতেই ঘুমিয়ে পড়ল। এখনও ঘুমাচ্ছে, আজ দুপুরের আগে উঠবে না। আমি আমার পথের কাঁটাকে আজ দূর করতে পেরেছি। মেঘলা তামান্নার গালে জোরে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। তামান্না মেঘলার দিকে অবাকের দৃষ্টিতে গালে হাত দিয়ে তাকিয়ে আছে, কারণ মেঘলা তামান্নার বেস্ট ফ্রেন্ড। এই পর্যন্ত সব সময় তামান্নাকে হেল্প করেছে, সাপোর্ট করেছে। ছি ছি তামান্না, আমি তোর থেকে এটা কখনো আশা করিনি। তোকে আমার বেস্ট ফ্রেন্ড বলতে আমার ঘৃণা লাগছে। তুই তোর অ্যাটিটিউডকে বজায় রাখার জন্য রাজের 4টা বছর আজ নষ্ট করে দিলি। তোর এতই প্রথম হওয়ার ইচ্ছা থাকলে তুই নিজের চেষ্টায় ফার্স্ট হ, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু তুই আজ যা করলি তা ভাবতে আমার ঘৃণা লাগছে। আমি এইসব ভেবে কিছু করিনি রে, আমায় ক্ষমা করে দে। ক্ষমা তো তাকেই করা যায় যে ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু তোমার সেটা নেই। তামান্না পিছনে তাকিয়ে দেখলো যে রাহুল কথাটি বলল। তার মানে রাহুল ওদের দুজনের কথা শুনে ফেলেছে। রাহুল, তুমি? হ্যাঁ, আমি তো তোমার কাছে এসেছিলাম রাজের খোঁজ নিতে, কারণ সে রাতে নিজের ঘরেও যায়নি। তার মা বাবা কতটা চিন্তিত সেটা তুমি কিভাবে বুঝবে? আমি ভাবতেই পারছি না রাজ তোমাকে কিভাবে ভালোবাসতে পারলো। রাজ তো আগে থেকে জানতো যে তুমি নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র করছো। রাজ জানতো মানে? রাহুলের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হ্যাঁ, রাজ জানতো। রাজের সিক্স সেন্স অনেকটা পাওয়ারফুল। সে তো তোমার ভালোবাসার টানে তোমার বাসায় যায়। সে আমাকে কি বলেছে জানো? তুমি যদি রাজকে বিষও খাওয়াও তাহলে রাজ সেটাও খাবে। কিন্তু তুমি রাজের কেন কারোরই ভালোবাসা পাওয়ার যোগ্য না। তামান্নার চোখ বেয়ে পানির ফোঁটা পড়ছে। এমন সময় পরীক্ষা শুরু হওয়ার বেল বাজা শুরু করলো। তোর এই চোখের পানির কোনো মূল্য নেই আমার কাছে। সবাই পরীক্ষার হলে চলে গেল। রাহুলও নিরুপায় হয়ে পরীক্ষা দিতে চলে গেল। তার একটাই দুঃখ রয়ে গেল যে তার প্রাণপ্রিয় বন্ধুর কোনো সাহায্য করতে পারছে না। তামান্নাও চোখের পানি ফেলতে ফেলতে পরীক্ষার হলে চলে গেল। স্যার এসে পড়লো। স্যার ঘোষণা দিল আর 5 মিনিটের মধ্যে কেউ যদি না আসে তাহলে 5 মিনিটের পর কাউকে ঢুকতে দেবে না। তামান্না বারবার রুমের দরজার দিকে তাকাচ্ছে। তার মনে হচ্ছে রাজ আসবে, কিন্তু 4 মিনিট পর যখন কেউ আসলো না তখন তামান্না আশা ছেড়ে দেয়। সবাই খাতা নিয়ে লিখতে শুরু করলো। এমন সময় তামান্না আর রাহুলের কানে একটা শব্দ এলো, যেটা ওদের খুব কাছের মানুষের আওয়াজ। মে আই কামিন স্যার? আমাকে দেখে রাহুল তো অনেক খুশি, আর তামান্নাও খুশি হয়েছে একটু, কিন্তু সে বুঝতে পারছে না যে এত হাই ডোজের ঔষধ খাওয়ার পরেও আমি কিভাবে আসলাম। আমি আমার সিটে বসে গেলাম। তামান্না আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, সেটা আমি বুঝতে পেরেছি। আমি চোখের ইশারায় বলে দিলাম পরীক্ষায় মন দিতে। এইভাবে সব পরীক্ষা শেষ হয়ে গেল। এই কয়েকদিন তামান্না আমার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমি সবসময় ইগনোর করেছি। পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। ক্যাম্পাসে সবাই এসেছে, শুধু আমি ছাড়া, কারণ আমি আমার রেজাল্ট জানি আগে থেকেই। তামান্না, রাহুল সব বন্ধুরা এসে গেছে। রেজাল্ট বোর্ডে টাঙিয়ে দিয়ে গেল পিয়ন। সবাই তাড়াহুড়া করে দিয়েছে রেজাল্ট দেখার জন্য। তামান্না দূরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। কিরে, রেজাল্ট দেখবি না? না রে, তুই দেখ। মেঘলা রেজাল্ট দেখে ফিরে এলো। কংগ্রেচুলেশন দোস্ত, তুই এবার ফার্স্ট হয়েছিস। তামান্না চোখ বড় বড় করে মেঘলার দিকে তাকালো। রাজের কি রেজাল্ট হয়েছে? রাজের নাম তো বোর্ডেই নেই, তার মানে ফেল করেছে। তামান্না এই কথা শুনে দৌড়ে বোর্ডের কাছে গেল। গিয়ে দেখে সত্যি আমার নাম বোর্ডে নেই। কিরে, এবার খুশি হলি? না রে দোস্ত, আমার কেন জানি মনে হচ্ছে কিছু তো একটা হয়েছে। রাজ সেদিনের পর থেকে আমাকে আর জ্বালাতন করে না, আমার পিছু নেয় না। তারপর আবার আজকের রেজাল্ট,
মনে একটা খটকা থেকেই যাচ্ছে। কেন? তোর তো এতে খুশি হওয়ার কথা। না রে, আমার ভালো লাগছে না, তুই থাক, আমি একটু আসছি। এই বলে তামান্না প্রিন্সিপালের রুমে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন। আর শুভেচ্ছা জানালাম তোমার রেজাল্টের জন্য। থ্যাংক ইউ স্যার। আমি আসলে জানতে এসেছিলাম যে রাজ প্রত্যেকবার ফার্স্ট হয়, কিন্তু এবার রাজের নাম বোর্ডেই নেই। কেন স্যার? সেই ইডিয়েটের কথা বলো না। কেন স্যার, কী হয়েছে? প্রিন্সিপাল কিছু খাতা বের করে তামান্নার সামনে রাখলো। দেখো সে কি এক্সাম দিয়েছে। তামান্না প্রত্যেক খাতা দেখে অনেক অবাক হলো, কারণ প্রতিটি খাতায় প্রত্যেক পৃষ্ঠায় শুধু একটা কথা বড় বড় করে লেখা আছে, আই লাভ ইউ মাই বিলাভ টি। দেখছো, নিজের ক্যারিয়ার একটা মেয়ের জন্য ছেড়ে দিল। তামান্না কিছু না বলে সোজা ক্যাম্পাসে রাহুলের কাছে চলে গেল। রাহুল, রাজ কোথায়? কেন? সেইবার ঘুমের ওষুধ কাজ করে নাই বলে এবার বিষ দিবে? দেখো রাহুল, রাজের সাথে আমার কিছু কথা আছে। কেন? তোমার তো খুশি হওয়ার কথা আজকে, তুমি ফার্স্ট হয়েছো আর আমার বন্ধু ফেল করেছে। রাহুল, আমি রাজের সাথে কথা বলতে চাই, প্লিজ। রাজ তোমার জন্য ক্যাম্পাসের পেছনের বাগানে অপেক্ষা করছে। তামান্না কান্না থামিয়ে দৌড়ে গেল বাগানের দিকে। সেখানে কেউ নেই। তামান্না একটা বেঞ্চে হতাশ হয়ে বসে পড়ল। চারিদিকে মেঘ গর্জন করছে, হয়তো একটু পর বৃষ্টি হতে শুরু করবে। হঠাৎ তার কানে একটা গানের আওয়াজ ভেসে আসলো, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তামান্না দেখতে পেল যে আমি গিটার নিয়ে গান গাইতে গাইতে আসছি। তামান্না আমার কাছে দৌড়ে এলো। আমি ভেবেছিলাম আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, আমার কাছে এসে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তারপরও তামান্নার চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। তোমার সাহস কিভাবে হয় যে আমাকে পরীক্ষায় ফার্স্ট করিয়ে দিয়ে নিজে ফেল করলে আমি তোমাকে ভালোবাসবো এটা ভাবার? আমি কি তোমাকে বলেছি যে তুমি ফার্স্ট হলে আমাকে ভালোবাসতে হবে? পরীক্ষার আগের দিন যখন আমি তোমার বাসায় যাই, সেই দিনে আমি বুঝতে পেরেছিলাম যে আমার মনে কিছু না কিছু একটা চলছে। তুমি যখন ডিনার শেষে আমার জন্য শরবত আনতে যাও, তখন আমি রান্নাঘর পর্যন্ত তোমার পিছু নেই। সেখানে গিয়ে দেখি তুমি শরবতে কিছু একটা ঔষধ মিশাচ্ছ। তুমি যখন আমাকে শরবতের গ্লাসটা দিলে, তখন আমি শরবতের গন্ধ শুনেই বুঝে গিয়েছিলাম যে শরবতে নিশ্চয়ই ক্লোরোফর্ম জাতীয় কিছু একটা মেশানো আছে। আমি গ্লাসে একটা চুমুক দিয়েই অজ্ঞান হওয়ার অভিনয় করলাম, কিন্তু আমি শরবত খাইনি। আমি সেই দিন বুঝে গিয়েছিলাম যে তুমি যদি তোমার পড়ালেখা আর জীবনের লক্ষ্যের জন্য এতটা সিরিয়াস হও, তাহলে তোমার ভালোবাসার মানুষের জন্য কতটা সিরিয়াস হবে। আমি জানি তুমি হয়তো আমাকে এখন ভালোবাসো না, কিন্তু একদিন না একদিন তুমি আমাকে ভালোবাসবে, আর আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আমি জানি যে তুমি আমাকে তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। আমি জানি না যে আমি তোমাকে ভালোবাসি কি না। আমি ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখে এসেছি, যে আমি বড় কিছু হব। এখন আমার স্বপ্ন পূরণের দিকে আমি অনেকটাই এগিয়ে গেছি। আমার আজকে রাতে আমেরিকার ফ্লাইট আছে। জানি না তোমার সাথে আর দেখা হবে কি না আমার, কিন্তু যদি নিয়তিতে থাকে তাহলে আমাদের আবার দেখা হবে। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। খোদা হাফেজ। বলেই তামান্না আমার সামনে দিয়ে চলে গেল। তামান্না কথা বলার সময় তার চোখ দিয়ে অবিরামভাবে পানি গড়িয়ে পড়ছিল। আমি এখন আমার জায়গায় দাঁড়িয়ে আছি। সেই সময় আমার কাছে রাহুল আসলো। আমি তোদের সব কথা শুনে ফেলেছি রে। তুই যে তোর এত বড় সর্বনাশ করলি, তোর কেরিয়ারে কি হবে? আমার লক্ষ্য ডিগ্রি না, বরং দেশের জন্য কাজ করা। আমার জন্য চাকরি আগে থেকেই ফিক্স করা রয়েছে। এখন চল বাসায় যাই। আমি আর রাহুল যে যার বাসায় চলে গেলাম। আমি ভাবছি যে তামান্নার সাথে কি আমার আর দেখা হবে। এমন সময় সিক্রেট এজেন্সি থেকে ফোন আসলো, আমাকে তাদের সাথে দেখা করতে বলেছে। আমি সেখানে যাওয়ার সাথে সাথেই আমার হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্টের কাগজ ধরিয়ে দেয়। আমার কোনো টেস্ট নেয়নি, কারণ আমি গত 5 বছর ধরে দেশের জন্য কাজ করে এসেছি। আমার অফিসিয়ালি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো। আমি বাসায় বললাম যে আমার চাকরির জন্য আমাকে অন্য শহরে যেতে হবে। আমি 1 বছরে অনেক অফিসিয়ালি মিশন করেছি। এই 1 বছরে আমার সাথে অনেক ঘটনাই ঘটেছে, যা আপনারা সিজন 2-তে জানতে পারবেন। হঠাৎ করে দেশের স্বনামখ্যাত বিজ্ঞানী ডক্টর আসিফ এমন একটা মিসাইল বানায় যা দেশের যে কোনো দেশকে ধ্বংস করতে পারবে। এই খবরটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর অনেক দেশের সেনাবাহিনী সহ মাফিয়াদের ঘুম হারাম হয়ে যায়।
ডক্টর আসিফের উপর অনেক অ্যাটাক হয় সেই মিসাইলের ফর্মুলা জানার জন্য, কিন্তু প্রত্যেকটা অ্যাটাক আনসাকসেসফুল হয়েছে। এখন ডক্টর আসিফ আমেরিকায় গিয়ে লুকিয়ে আছে। সে বলেছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ তার জন্য সুরক্ষা ব্যবস্থা করতে পারবে না ততক্ষণ দেশে পা রাখবে না। ব্ল্যাক ডেভিল নামক এক মাফিয়া কিং এখন আমেরিকায় গিয়েছে ডক্টর আসিফকে খোঁজার জন্য। সে যদি ডক্টর আসিফকে পেয়ে যায় তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সিক্রেট এজেন্সির জেনারেল আর ক্যাপ্টেন আমাকে ডক্টর আসিফকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব দিল। আমি ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলাম, কারণ ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে। এই 1 বছরে আমি তামান্নাকে ভুলে গেছি। আমি ভুলেই গেছি যে তামান্না আমেরিকাতেই আছে, কিন্তু এখন আমার মনের কোনো না কোনো এক কোণে সে এখনও রয়েছে। এখন আমাকে যে করেই হোক ডক্টর আসিফকে ব্ল্যাক ডেভিলের আগে খুঁজে পেতে হবে। যদি একবার সেই মিসাইলের ফর্মুলা ব্ল্যাক ডেভিল পেয়ে যায় তাহলে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, আর তা হওয়ার আগেই ডক্টর আসিফকে আমাকে খুঁজে দেশে ফিরিয়ে আনতে হবে। আমি একটা হোটেলে রুম বুক করলাম। রুমে গিয়ে আমেরিকাতে বসবাসকারী বাংলাদেশি সিক্রেট এজেন্ট শাকিলকে ফোন করে আমার রুমে আসতে বললাম। তার সাথে আমার ট্রেনিংয়ে দেখা হয়েছিল, আর আমার অনেক ভালো বন্ধুও সে। শাকিল জানালো আগামী আধা ঘন্টার মধ্যে আসবে। আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। জেনারেলের দেওয়া ইনফরমেশনগুলো দিয়ে ইন্টারনেটে রিসার্চ করতে লাগলাম। এমন সময় দরজায় কেউ নক করলো। হুজ থেড? আই অ্যাম CA-47। সি মানে সিক্রেট, এতে এজেন্ট, আর 47 এটা কোড নম্বর। কাম ইন। দরজা ভয়েস কানেক্টেড, তাই আমার আওয়াজে খুলে গেল। শাকিল একটা চেয়ার টেনে আমার সামনে বসলো। কেমন আছো? আছে মোটামুটি, তবে এই মিশন তাড়াতাড়ি কমপ্লিট না করতে পারলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই জন্যই আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। বলো কি ইনফরমেশন আছে তোমার কাছে? প্রথমে ডক্টর আসিফ এই দেশে এসে কোথায় লুকিয়েছে তা কেউ জানে না, তবে এই দেশে এসে লোকাল সিম নেয় অনেকগুলো, আর আমি লোকাল পুলিশের সাহায্য নিয়ে সেগুলো ট্রেড করার চেষ্টা করেছি। এনি রেজাল্ট? ইয়েস, তার লাস্ট লোকেশন ট্রেস হয়েছে লস এঞ্জেল শহরে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় শহর হলো লস এঞ্জেল, আমরা কিভাবে খুঁজবো ওকে? আমার একজন ইনফর্মার আছে সেখানে, তার কাছে কিছু ইনফরমেশন আছে যা আমরা সেখানে গেলেই জানতে পারবো। ওকে, ক্যাপ্টেন বলেছিল ব্ল্যাক ডেভিল নামে একজন ডন ডক্টর আসিফের পিছনে পড়েছে। হ্যাঁ, সে অনেক পাওয়ারফুল, তার চেহারাটা এ পর্যন্ত কেউ দেখেনি। আরও একটা কথা আমি শুনেছি, ব্ল্যাক ডেভিল বাদে আরও অনেকেই ডক্টর আসিফের পিছনে পড়ে আছে। সবার থেকে ডক্টর আসিফকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে। তাহলে কবে যাবে লস এঞ্জেলে? আজকেই যাব, তুমি গাড়ি রেডি করো। ওকে। তারপর আমি হোটেল থেকে চেক আউট করে শাকিলের সাথে বেরিয়ে পড়লাম বিশ্বের সবচেয়ে বড় শহর লস এঞ্জেলের উদ্দেশ্যে। আচ্ছা শাকিল, এই শহরের নাম লস এঞ্জেল কেন রেখেছে? মানে এই শহরে কি কোনো এঞ্জেল হারিয়ে গিয়েছিল নাকি? আমি আসলে জানি না। ঠিক আছে, তোর ইনফরমারকে ডাক, আমাদের কাজ তাড়াতাড়ি করতে হবে। আসছে, ওই দেখো। তারপর আমি দেখলাম একজন আমেরিকান বখাটেদের মতো ছেলে আমাদের কাছে আসলো। বয়স মোটামুটি 20 বছর হবে। ম্যাগ ওয়াটস দ্য ইনফরমেশন। আমার দিকে আঙ্গুল দিয়ে বলল, হি ইজ মাই পার্টনার, ইউ ক্যান টেল আস, নো প্রবলেম। I had to know them. Some local goons was Hackord, a man who similar like the doctor. ইংলিশে বুঝবেন না অনেকে, তাই বাকিটুকু বাংলায় শোনেন। আমি আরও জানতে পেরেছি যে তাদের লোকেশন সাইলেন্ট জোনের 3 নম্বর গোডাউনে দেখা গিয়েছে, আর আমার জানা মতে তারা এখনও সেখানেই রয়েছে। তারা মোট কতজন হবে? মোটামুটি 10 জন হবে। তাহলে অপেক্ষা করছি কারোর জন্য, বেরিয়ে পড়ি। ম্যাক্স চলো, আমাদের সাথে দেখিয়ে দিবে। ওকে, কিন্তু আমি ভিতরে যাব না, অনেক রিস্ক আছে সেখানে। তোমার যেতে হবে না। তারপর আমরা 3 জন মিলে সাইলেন্ট জোনে গেলাম। সেখানে গিয়ে একটা গোডাউনের সামনে আসলাম। ম্যাককে সেখানে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম ভিতরে। এখানে জানি না আমাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। আমি এই জায়গায় এসে বুঝলাম কেন জায়গাটার নাম সাইলেন্ট জোন রাখা হয়েছে। আসলে আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। আমরা 2 জন 3 নম্বর গোডাউনের ভিতরে গেলাম। আমরা অবাক হলাম, কারণ আশেপাশের সব গোডাউন বন্ধ আর এটা খোলা। আরও ভিতরে গিয়ে দেখলাম 7 জন লোকাল গুঞ্জ আড্ডা দিচ্ছে। ক্যান উই টক উইথ ইউ ফর এ ওফাইল? ধুর, বাংলায় বলি,
সবাই আমার কথা শুনে আমাদের দিক তাকালো। শাকিলও আশা করেনি যে আমি নিজ থেকেই ওদের সাথে কথা বলবো। একজন লোকাল গুন্ডা চেয়ার থেকে উঠে বলল, কে রে তুই, আর এই জায়গায় কেন এসেছিস? আমরা শুধু কয়েকটা কথা জানার জন্য এসেছি, আর সেগুলো জেনে আমরা চলে যাব। আমরা কিছুই জানি না, এখান থেকে চলে যা। রাজ, এরা এভাবে শুনবে না। আমি শুধু জানতে চাই ডক্টর আসিফ কোথায়। ডক্টর আসিফের কথা শোনার পর গুন্ডারা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, আর আমার সামনে গুন্ডা আমার উপর হামলা করলো। কিন্তু তার আগে আমি তার থুতনিতে এমন ঘুষি দিলাম যে কয়েকটা দাঁত ভাঙছে, আমি নিজেও জানি না। তারপর আমাদেরকে ঘিরে ফেললো। শাকিলও ফাইটিংয়ে এক্সপার্ট, সে এক একজনকে 2 থেকে 3 পাঞ্চে সেন্সলেস করে দিচ্ছে। সবাই সেন্সলেস হয়ে যাওয়ার পর যার থুতনিতে ঘুষি দিয়েছিলাম তাকে গিয়ে বললাম, কী রে, এখনও কি বলবি না? বলছি ভাই, সব বলছি। আমরা জানি না ডক্টর আসিফ কোথায়। সেই দিন আমাদেরকে একজন কন্ট্রাক্ট দেয় যে ডক্টর আসিফকে ধরে নিয়ে আসতে। আমরা অনেক কষ্টে ডক্টর আসিফের খোঁজ পাই, কিন্তু তাকে ধরতে পারিনি। হঠাৎ করে কিছু লোকজন এসে তাকে নিয়ে যায়, তারপর আমরা এই জায়গায় আছি। আমার মনে হয় যারা ডক্টর আসিফকে নিয়ে গেছে তারা ব্ল্যাক ডেভিলেরই লোক। তাহলে এদের কারা কন্ট্যাক্ট দিয়েছে? আমরা শুধু জানি তার নাম হলো বাদশাহ দা মাফিয়া কিং। সেই আমাদের কন্ট্রাক্ট দিয়েছিল ডাক্তার আসিফকে মারার জন্য। বাদশাহ দা মাফিয়া কিংয়ের নাম শুনে আমি আর শাকিল একে অপরকে মুখের দিকে তাকাচ্ছি, কারণ বাদশাহ কোনো সাধারণ মাফিয়া না। এই মাফিয়া ওয়ার্ল্ডের সব থেকে বড় ভয়ঙ্কর আর হিংস্র মাফিয়া। মাত্র 6 মাসে সে মাফিয়া দুনিয়ায় রাজ করে নিয়েছে, তাই তাকে মাফিয়া কিং বলা হয়েছে। যার চেহারা এই পর্যন্ত কেউ দেখেনি। শুধু তার ব্যাপারে এই ইনফরমেশন আছে যে সে বাংলাদেশের নাগরিক। ওয়েট, আমরা তো জানি ডক্টর আসিফের পিছনে পড়েছে ব্ল্যাক ডেভিল নামক এক ডন, কিন্তু এটা কোন ডক্টর আসিফের পিছনে পড়েছে? আমার তো অন্য বিষয়ে খটকা লাগছে। কোন বিষয়ে? একবার ভেবে দেখো, মিসাইলের ফর্মুলা ডক্টর আসিফ স্যার কেউ জানে না, আর সবাই তার পিছনে পড়েছে সেই ফর্মুলা জানার জন্য। সবাই তাকে জিন্দা খুঁজছে, কিন্তু এই বাদশাহ মাফিয়া কিং ডক্টর আসিফকে মারার জন্য কন্ট্রাক্ট দিয়েছে। এর মানে হয় বাদশার কাছে সেই মিসাইলের ফর্মুলা আছে, আর সে চায় যে এই ফর্মুলা আর কেউ যাতে না জানে, আর তা না হলে সে ডক্টর আসিফকে অন্য কোনো কারণে মারতে চায়। এখন আমাদের এই নতুন বিষয়ে ভাবতে হবে। কেসটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আমরা শাকিলের গেস্ট হাউসে গেলাম। রাত হয়ে এসেছে, ডিনার করার সময়। এখন আমরা কি করব? আমরা এখন ঘুরে ফিরে একই জায়গায় এসে পড়েছি, নতুন শত্রুর সাথে শূন্য ক্লু। কোনো ক্লু ছাড়া আর এক পাও এগোতে পারবো না। তুই একটা কাজ কর, বাদশাহর হিস্ট্রি বের কর, তাহলে হয়তো কোনো ক্লু পাওয়া যাবে। ওকে ব্রো। আমি আর শাকিল বিভিন্ন ডার্ক ওয়েবে ঢুকে বাদশাহ আর ব্ল্যাক ডেভিলের সম্পর্কে জানার চেষ্টা করেছি। অবশেষে তেমন কিছু পেলাম না। তখন শাকিল বলল, দেখো, আমি হয়তো কিছু পেয়েছি। কি পেয়েছিস? তারপর শাকিল যা বলল তা শুনে তো আমি অবাক হলাম। বাদশাহ দা মাফিয়া কিং, এটা নতুন ক্যারেক্টার। আমার আগের গল্পের ক্যারেক্টারের সাথে মিল নেই। এই গল্পটা এখন থেকে শুধু থ্রিলার হবে। এখানে একটা ডার্ক ওয়েবের একটা ওয়েবসাইট থেকে জানতে পেলাম যে ব্ল্যাক ডেভিল আর বাদশা দুজনেই বাংলাদেশের। কি বলছিস তুই? দুইজনই বাংলাদেশ থেকে, আর দুইজনই ডক্টর আসিফের পিছনে পড়েছে? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। কিছু তো একটা গন্ডগোল চলছে দোষ, কিছু একটা করতে হবে। ভাই। হঠাৎ শাকিলের মোবাইলে একটা কল আসলো। শাকিল কল রিসিভ করে কি যেন কথা বলল। দোস্ত, মারাত্মক খবর আছে। কি খবর? আমার ইনফরমার বলেছে ডক্টর আসিফকে নাকি শিকাগোতে দেখা গেছে। আর আমি লোকাল পুলিশের থেকে জেনে এসেছি যে বাদশা যে নাম্বার দিয়ে লোকাল গুন্ডাদের ভাড়া করেছিল সে নাম্বারের লাস্ট লোকেশন শিকাগোতেই পাওয়া গেছে। আর শিকাগোর কিছু লোকাল এজেন্টরা আমাদের সাহায্য করতে রাজি হয়েছে, কারণ মিসাইল ভুল মানুষের কাছে গেলে তাদেরও ক্ষতির আশঙ্কা থাকে। সুপার ক্যালিফ্রেগি লিস্টি এক্সপিয়ালি ডোসিয়াস। দোস্ত, কি বললি? কিছু বুঝলাম না। আরে এটার মানে হলো আমি অনেক অনেক খুশি হয়েছি এই নিউজটা শুনে। তো এটা সাধারণভাবে বললেই তো হয় যে তুই খুশি হয়েছিস, এত কঠিনভাবে বলার কি আছে? আরে এমনি বললাম, এটা হলো পৃথিবীর সব থেকে বড় শব্দ। আমার এসব জেনে লাভ নেই ভাই, আমি ঘুমাতে গেলাম। কালকে সকালে শিকাগোর উদ্দেশ্যে বেরোতে হবে।
আমরা পরের দিন শিকাগোর উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে ডক্টর আসিফের নাম্বার যে এলাকায় লোকেট হয়েছিল সেই এলাকার কিছু লোকাল এজেন্টরা খোঁজ খবর নিয়েছে। তা ক্রিস্ট কিছু খবর পেলে? ইয়েস, কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমার পেয়েছি। ইন্টেলিজেন্স সোর্সেতে খবর পেয়েছি ডক্টর আসিফ আজকে রেড এরিয়ায় যাবে, আর ব্ল্যাক ডেভিলও নাকি সেখানে যাবে। রেড এরিয়ায় মানে? ডক্টর আসিফের ক্যারেক্টার লুজ নাকি? আমাদের তা জেনে লাভ নেই, আমাদেরও সেখানে যেতে হবে। তুই শিওর তো ভাই? আমার সেই জায়গায় যেতে শরম লাগে। দেখ শাকিল, দেশকে বাঁচাতে আমি যে কোনো জায়গায় যেতে পারবো। তুই যদি যেতে না চাস তাহলে আমি যাব, আমাকে ঠিকানা দে। আমিও যাব দোস্ত। সন্ধ্যার দিকে আমি আর শাকিল ছদ্মবেশে রেড এরিয়ায় গেলাম। সেখানের অবস্থা দেখে আমি কি বলবো বুঝতে পারছি না। শুধু যে আমেরিকান মেয়েরা প্রস্টিটিউট শিকার হয়েছে তা নয়, এখানে ব্রাজিল, স্প্যানিশ, ব্রিটিশ সব ধরনের মেয়েরাই আছে। আমাকে আর শাকিলকে ডাকতে শুরু করে, তাই আমি আর শাকিল বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম ডক্টর আসিফের জন্য। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর একজন লোক এলো রেড এরিয়ার সামনে। দেখতে 35 থেকে 40 বছর মনে হচ্ছে। গায়ে হলুদ জ্যাকেট, চেহারা লুকানোর চেষ্টা করছে। দেখ তো, এই কি ডক্টর আসিফ? চেহারা যতই লুকানোর চেষ্টা করুক না কেন, সিগারেট এজেন্টদের চোখ ফাঁকি দিতে পারবে না। তারপর আমি আর শাকিল ডক্টর আসিফের পিছনে গেলাম। আমি ডক্টর আসিফের কাঁধে হাত রাখি, সে পিছনে তাকায়। হোয়াট? আমরা বাংলাদেশের সিগারেট এজেন্ট। আমরা আপনাকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে নিতে এসেছি। আমরা আপনার কোনো ক্ষতি হতে দিব না। আমার কথা শুনে ডক্টর আসিফ অনেকটা ঘাবড়িয়ে গেল, কিন্তু কী কারণে তা বুঝতে পারলাম না। আপনারা যে দেশের সিক্রেট এজেন্ট তার প্রমাণ কি? আমি আমার স্মার্ট ভেরিফিকেশন আইডি কার্ড দেখালাম। চলুন এখান থেকে। যে কোনো সময় ব্ল্যাক ডেভিল আর বাচ্চা দ্য মাফিয়া কিং এখানে এসে পড়বে। তারা আমার খোঁজ কিভাবে পাবে? আমরা যেভাবে পেয়েছি তারাও সেভাবে পেয়েছে। চলুন এখন। হ্যাঁ চলুন। আমরা যখনই রেড এরিয়া থেকে বের হতে যাব, ঠিক তখনই কোথা থেকে 10 জন মাফিয়ার ক্রুরা এসে আমাদের উপর ফায়ারিং শুরু করলো। আমি ডক্টর আসিফকে নিয়ে একটা গাড়ির পিছনে লুকিয়ে পড়ি, আর শাকিল আমার পিছনের গাড়ির পিছে লুকিয়ে পড়ে। এরা কারা? হয়তো ব্ল্যাক ডেভিল বা বাচ্চার লোক। আমি মাথা উঁচু করে আমার কোমর থেকে .9 ক্যালিবারের বন্দুকটা বের করে ওদের উপর ফায়ারিং শুরু করলাম। একে একে 7 জনের এমন জায়গায় শ্যুট করেছি যেখানে গুলি লাগলে সেন্সলেস হবে, কিন্তু মরবে না। শাকিল আমার পিছন থেকে আমাকে কভার করেছে। বাকি 3 জনের পিছনে আরও একটা লোক দাঁড়িয়েছিল, কিন্তু সে অন্ধকারে থাকায় তার মুখটা দেখতে পারেনি। শাকিল বাকি 3 জনকেও সেন্সলেস করে দেয়। এমন সময় পিছনের অন্ধকার থেকে একটা গুলি আসিফের দিকে আসতে লাগলো। আমি ডক্টর আসিফকে তৎক্ষণাৎ সরিয়ে ফেললাম, আর গুলিটা গিয়ে আমার হাতে লাগলো। শাকিল দৌড়ে আমার কাছে আসলো। আমরা সবাই অমনোযোগী হয়ে পড়েছি। এমন সময় অন্ধকারে মানুষটা আমাদের মেরে আসিফকে মারতে পারতো কিংবা কিডন্যাপ করতে পারতো, কিন্তু সে চলে যায়। আমি এক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। অল্প আলোতে তার কালো ওভারকোটে লেখা দেখতে পেলাম BMK। তার চেহারা তো হালকা ঝলক দেখতে পেলাম, কিন্তু আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল, তাই চেহারাটা দেখতে পাইনি, কিন্তু মনে হচ্ছিল আমি তাকে চিনি। আমি সেন্সলেস হয়ে গেলাম, কিন্তু তার আগে আমার মুখ থেকে অস্পষ্ট ভাষায় বেরিয়ে গেল একটা শব্দ, বাদশা দ্য মাফিয়া কিং। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে একটা রুমে দেখতে পাই। আমার হাতে ব্যান্ডেজ করা আছে, ব্যথাও তেমন নেই। আমি শুয়ে শুয়ে ভাবছি যে বাদশা নামের মাফিয়া কিংকে কি আমি আগে কোথাও দেখেছি? আমার তো মনে পড়েছে না। এইসব ভাবছি, এমন সময় রুমে শাকিল আর ডক্টর আসিফ আসলো। কিরে, কেমন লাগছে? শরীরে কি শক্তি পাচ্ছিস? তা একটু পাচ্ছি, কিন্তু আমি এখন কোথায়? এটা আমার ডাউট আউট। এই জায়গায় খবর কেউ জানে না। তোমাদের কি বলে যে ধন্যবাদ দেবো আমি জানি না। নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছো। এটা তো আমাদের ডিউটি ছিল, নিজেদের জীবন বাজি রাখাই তো আমাদের কাজ। কিন্তু আপনি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলুন। তোমরা তো অনেকটাই জানো যে আমি এখন একটা মিসাইলের ফর্মুলা বানিয়েছি, যে মিসাইলটা একটা দেশকে শেষ করার মতো ক্ষমতা রাখে। এই খবর বাইর হওয়ার পর থেকে দেশের বিভিন্ন ডন মাফিয়া গ্যাংস্টার আমার পিছনে পড়ে আছে। দেশে আমি নিজেকে সুরক্ষিত মনে করিনি, তাই এই দেশে চলে আসি, কিন্তু বিপদ আমার পিছনে পড়ে আছে। ব্ল্যাক ডেভিল আর বাদশা আমার ফর্মুলা জানার জন্য পিছনে পড়ে আছে। না, এটা সঠিক না। মানেটা হলো যে ব্ল্যাক ডেভিল আপনার পিছনে পড়ে আছে, কিন্তু বাদশা আপনাকে জানে মারতে চায়। কিন্তু কেন? আমি তো তাকে চিনিই না। এই কেনর উত্তর তো আমাকে বের করতেই হবে। আচ্ছা, আপনি রেড এরিয়ায় কী জন্য গিয়েছিলেন?
আসলে আমার ভাতিজি এই দেশে থাকে, সে আমার সাথে দেখা করতে চায়, কিন্তু আমি যেখানে নিজেই পালিয়ে বেড়াচ্ছি সেখানে তার সাথে দেখা করা অসম্ভব। সে আমার ব্যাপারে সব কিছুই জানে, তাই আমি তাকে রেড এরিয়াতে আসতে বলি, কারণ সেখানে কেউ আমাদের সন্দেহ করবে না, কিন্তু সেখানেও বিপদ পৌঁছে গেল। এতে কতটুকু রিস্ক থাকতে পারে আপনার আইডিয়া আছে? জানি আমি, কিন্তু সে আমাদের এই বিষয়ে হেল্প করতে পারবে। কালকে সকালে কথা বলিস। এখন আমি তোর জন্য ডিনার নিয়ে এসেছি, চুপচাপ করে খেয়ে ঘুমিয়ে পড়। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল পানির তৃষ্ণায়। ঘরে পানি নেই, তাই রুম থেকে বের হলাম। বের হওয়ার পর বুঝলাম বাড়িটা 2 তলা, আর আমি 2 তলাতেই আছি। তাই সিঁড়ি দিয়ে নেমে ফ্রিজ থেকে পানি বের করি। সেই সময় সামনের দেওয়ালে একটা ছায়া দেখতে পাই, যার হাতে একটা চাকু, অর্থাৎ সে আমার পিছনে। আমি পানির বোতলটা পিছনে ঘুরেই ছায়ামূর্তিটার দিকে ছুঁড়ে মারি। ছায়ামূর্তিটার হাত থেকে চাকুটা পড়ে যায়, পানির কাছের বোতলটা পড়ে ভেঙে যায়। আমি ছায়ামূর্তিটাকে থাপ্পড় দেই। এমন সময় হঠাৎ করে রুমের লাইটটা জ্বলে উঠলো। আমি আমার সামনে যাকে দেখতে পেলাম তাকে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি, কারণ এ কীভাবে এই জায়গায় আসবে আর কেনই বা আমাকে মারতে চায়। আমার সামনে আমার ভালোবাসা তামান্না দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে যতটা অবাক হয়েছি, আমাকে দেখে সে আরও অবাক হয়েছে, যা তার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। পানির বোতলটা কাছের ছিল, তাই বোতলটা ভাঙার আওয়াজে শাকিল আর ডক্টর আসিফ নিচতলায় নেমে আসলো। আমি আর তামান্না এখনও একে অপরের দিকে তাকিয়ে আছি। তামান্না, তুমি এখানে কি করছো, আর বোতলটা কিভাবে ভাঙলো? তার আগে মামা তুমি বলো, রাজ এখানে কি করছে? এই হলো আমাদের দেশের। 1 মিনিট, তুই কিভাবে ওর নাম জানলি? আমি বলছি, আসলে আমি আর তামান্না একসাথে বুয়েটে পড়েছি, কিন্তু তামান্না আপনার কে হয়? তামান্না আমার বাগ্নি হয়। বললাম না যে আমার বাগ্নি রেড এরিয়ার সামনে আসবে? ও, তা বোতলটা ভাঙলো কিভাবে? আসলে আমি রাতে পানি খেতে নিচে আসি, আর অন্ধকারে রাজকে তোমার কোনো শত্রু ভেবে চাকু নিয়ে হামলা করি, কিন্তু রাজ আমার হাতে বোতল ছুঁড়ে মারায় আমার হাত থেকে চাকুটা পড়ে গেল। আমি আমার ব্যাপারটা খুলে বললাম। ডক্টর আসিফ আর শাকিল নিজেদের ঘরে চলে যায়। আমি ভাবছি যে তামান্নার সাথে কি একবার কথা বলবো। এইসব ভাবছি, এমন সময় তামান্না বলল, কেমন আছো? আগে যেই রকম ছিলাম তেমনই আছি, কিন্তু তুমি আগের থেকে অনেক হিংস্র হয়ে গেছো। একজন অচেনা ব্যক্তির উপর চাকু দিয়ে হামলা করলে। আসলে মামার লাইফ অনেক রিস্কে আছে, আর সেটা মনে হয় তুমি জানো। সেই জন্য আমি এত রাতে ড্রয়িং রুমে একজন অচেনা ব্যক্তিকে দেখে ভয় পেয়ে যাই। অন্ধকারে তোমার মুখটাও দেখা যায়নি। অন্ধকারে যদি ডক্টর আসিফ থাকতো? তখন আমি। তামান্না আর কিছু বলবে তার আগে তার চোখ আমার ডান হাতের দিকে গেল। তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা যে। গুলি লেগেছিল। হোয়াট? গুলি? কিভাবে? মিথ্যা কথা বলে লাভ নেই তোমাকে। আসলে আমি একজন সিক্রেট এজেন্ট, বুয়েটে পড়ার আগে থেকে। আর আমি এখানে এসেছি তোমার মামাকে এখান থেকে সেফলি দেশে ফিরিয়ে নিয়ে যেতে। হোয়াট? তুমি একজন এজেন্ট? হ্যাঁ, এইসব কথা ছাড়ো, এখন তোমার কথা বলো। আমার আর কি, 1 বছর ধরে এখানে একটা আইটি কোম্পানিতে চাকরি করছি। মামার বিপদের কথা শুনে তাকে সাহায্য করতে পারবো বলে তার সাথে দেখা করতে আসলাম। তা বিয়ে করেছো? আমার এইরকম প্রশ্নে তামান্না কিছুটা চমকে গেল। না, তুমি? যাকে ভালোবাসতাম সে তো আমার থেকে সময় চেয়েছিল নিজের কেরিয়ার গড়ার জন্য। জানি না সময় কবে শেষ হবে। আমার এই রকম উত্তরে তামান্না কিছু না বলে চলে গেল। আমি কি করব বুঝতে পারছি না, কারণ একে তো 2 জন বড় বড় মাফিয়ার থেকে ডক্টর আসিফকে দেশে সুরক্ষিতভাবে ফিরিয়ে নিয়ে যেতে হবে, আর এখানে তামান্না আমার সামনে থাকলে আমার মিশন থেকে মনোযোগ সরে যাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে ডাইনিং টেবিলে গেলাম। সেখানে সবাই আমার জন্য বসেছিল। আমি তামান্নার সামনাসামনি বসলাম, নাস্তা খাচ্ছি। এমন সময় মনে হলো কেউ আমার পায়ে কাতুকুতু দিচ্ছে। আমি টেবিলের নিচে তাকিয়ে দেখি তামান্না তার পা দিয়ে আমাকে কাতুকুতু দিচ্ছে। আমি অবাক হলাম তামান্নার আচরণে। আমি কিছু না বলে খাওয়ায় মনোযোগ দিলাম। এমন সময় তামান্না আমাকে চোখ টিপি মারলো। এবার তো তামান্নার আচরণে আমার খাবার গলায় আটকে গেল, আর আমার কাজ শুরু হলো। আমি আমার সামনে থাকা পানি খেয়ে শান্ত হয়ে বসি। এত তাড়াহুড়া করার দরকার নেই মিস্টার রাজ। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা দেশে ফিরবো না। আমি সুস্থই আছি, আজকে রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। খাবার শেষে আমি বাসার ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি। বাড়িটা আশেপাশের গাছগাছালিতে ভরপুর। আসলে ডক্টর আসিফের গেস্ট হাউসটা জঙ্গলের ভিতরে। আমি আশেপাশের প্রকৃতি উপভোগ করছি। এমন সময় আমার পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালাম। পাশে তাকিয়ে দেখি তামান্না দাঁড়িয়ে আছে। কিছু বলবা?
তুমি কেমন যেন হয়ে গেছো রাজ। আগে সবসময় আমার পিছে পিছে ঘুরতে, কিন্তু এখন আমাকে পাত্তাই দিচ্ছ না। সময় পাল্টায়, সাথে মানুষও পাল্টায়, তার স্বভাব, আচরণ, আরও না জানি কত কিছু। সত্যি তুমি অনেকটা বদলেছো, সাথে আমিও। আমি তোমাকে 1 বছর আগে বলেছিলাম যে নিয়তিতে আমাদের দেখা হলে দেখা হবে, আর সেটাই হয়েছে। আমি বলেছিলাম পরে দেখা হলে আমি তোমার ভালোবাসার বিষয়টা নিয়ে ভাববো। রাজ, তুমি বিশ্বাস করো, আমি আমেরিকাতে আসার পর 1 মুহূর্ত শান্তিতে থাকতে পারিনি। তোমার গা জ্বালানো কথা, আমার পিছু পিছু ঘোরা, সব কিছু মিস করতাম। তখন আমি বুঝতে পারলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি আমার বন্ধুদের দিয়ে তোমার খোঁজ নিয়েছিলাম, কিন্তু তোমার কোনো খোঁজ পাইনি। আমি তোমার জীবনে কামব্যাক করতে চাই এখন রাজ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তামান্না কথাগুলো কাটতে কাটতে বলল। তার কথা শুনে আমার চোখেও পানি এসে গেল। আমাদের মতো সিক্রেট এজেন্টের এইসব ইমোশন থাকতে নেই, কিন্তু আমি তো একজন মানুষ, আর সেই হিসেবে আমার ইমোশন আছে। তামান্না, আমি তোমাকে কি বলবো জানি না, কিন্তু ডক্টর আসিফকে দেশে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তুমি আমার ভালোবাসা হবে। তুমি হবে আমার বাবুর আম্মু। তুমি হবে আমার সব সুখ দুঃখের অংশীদার। তুমি হবে আমার ভালোবাসার সঙ্গী। আমার কথা শেষ হতে না হতেই তামান্না আমাকে জড়িয়ে ধরল। রাতে ঘুমাচ্ছি, এমন সময় মনে হলো কেউ একজন নিচে কথা বলছে। আমার ঘুম অল্পতেই ভেঙে যায়। আমি আমার বন্দুকটা হাতে নিয়ে দরজায় আস্তে আস্তে খুলে নিচে নামলাম। নিচে নেমে কাউকে দেখতে পেলাম না। আমার মনের ভুল মনে করে আমি যেই না আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, ঠিক তখনই আমার চোখ গেল বাড়ির দরজার দিকে। দরজাটা খোলা ছিল। আমি দরজা দিয়ে বাইরে গেলাম। সেখানে অন্ধকারে কিছু দেখতে পেলাম না। তাও আমি বাইরে গিয়ে আশেপাশে ভালো করে ঘুরে এলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। হঠাৎ করে বাড়ির পিছনের দিকটায় আমার নজর গেল। সেখানে গাছের গোড়ায় কিছু ডালপালা আর পাতা দিয়ে গোড়াটা বন্ধ করে রেখেছে। জায়গাটা যে কৃত্রিম তা আমাকে বুঝতে বেগ পেতে হলো না। আমি গাছের গোড়ায় গিয়ে সেইগুলো সাইড করে দেখলাম। গাছের গোড়ায় একটা গর্ত করে রাখা আছে, আর এই গর্তে একটা মানুষ আরামসে ঢুকে যেতে পারবে। আমি ঢুকে গেলাম গর্তে। ঢোকার পর আস্তে আস্তে বুঝতে পেলাম এটা আসলে একটা সুড়ঙ্গ। প্রায় 5 মিনিট হাঁটার পর আমি সুড়ঙ্গের বাইরে বের হলাম। জায়গাটা দেখে আধুনিক ল্যাবরেটরির মতো মনে হচ্ছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না এই জায়গায়। আমি একটা ল্যাপটপের কাছে গিয়ে সেটাকে ওপেন করার চেষ্টা করলাম, কিন্তু লক করা, তাই হ্যাক করার চেষ্টা করছি। অনেক হার্ড ফায়ারওয়াল দেওয়া ছিল, তাও কোনো মতে খুলে ফেললাম। ল্যাপটপ খোলার পর শুরুতে একটা ফাইল সামনে পড়লো, যার নাম ফাইনাল মিশন। এই নামটা দেখার পর আমি ফাইলে এন্ট্রি করলাম। তারপর ফাইলে যা দেখলাম তা দেখার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। আমি ফাইলে এন্ট্রি দিয়ে দেখি ডক্টর আসিফের মিসাইল দ্য ডিসকাশন বাংলাদেশের দিকে সেট করা, আর অ্যাক্সেস কোড টাইপ করলেই মিসাইলটি বাংলাদেশের দিকে যাবে, আর চোখের নিমেষেই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমি এখন কি করব বুঝতে পারছি না, তবুও আমাকে চেষ্টা করতে হবে এই মিসাইলকে আটকানোর জন্য। আমি কোনো কিছু করতে পারছি না, কারণ এটা অনেক হাইটেক ল্যাপটপ। এইসব ভাবছি, তখন মাথায় একটা প্রশ্ন আসলো যে আমি যদি ল্যাপটপটা কি ধ্বংস করে ফেলি, তাহলেই তো আর কিছুই হবে না, কারণ এই মিসাইল অ্যাক্টিভেটেড করার কোড এই ল্যাপটপে আছে। আমি ল্যাপটপটা আমার হাতে নিয়ে মাথার উপরে তুলেই যেই না মাটিতে ছুঁড়ে মারবো, ঠিক তখনই আমার পিঠে একটা গুলি লাগে আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার হাত থেকে ল্যাপটপটা পড়ে যায়, কিন্তু ভাঙে নাই। আমি কষ্ট করে পিছনে তাকিয়ে দেখি ডক্টর আসিফ দাঁড়িয়ে আছে, আর তার হাতেই বন্দুকটা রয়েছে। তার মানে ডক্টর আসিফ আমাকে গুলি করেছে। কেন করলেন ডক্টর আসিফ? বাংলাদেশকে কেন ধ্বংস করতে চান আপনি? কথাটা অনেক কষ্টে বললাম। তুমি কি মনে করছো মিস্টার রাজ এখানে এসে আমার এত বছরের প্ল্যানিং শেষ করে দিবে? এত সহজ না মিস্টার রাজ। আমি আজ আমার সব প্রতিশোধ নিয়েই ছাড়বো। দেশ তোমার কি করেছে? কেনই বা দেশের কোটি কোটি মানুষকে খুন করতে চাও? আমি দেশের জনগণের কিছুই করব না, শুধু দেশে একটু আতঙ্ক ছড়িয়ে দিতে চাই। আমি যখন প্রথম মিসাইলের ফর্মুলা বানাই তখন আমি শত্রু দেশের সাথে হাত মিলিয়ে নিই। পরবর্তীতে আমি আমার মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা কমিয়ে দিই। ফলে দেশের ক্ষতি হবে, আর তার ক্ষতিপূরণের জন্য বাংলাদেশ সরকারকে তাদের কথাই শুনতে হবে। দেশ আমার জন্য কিছুই করেনি, তাই এই দেশকে ধ্বংস করে ফেলতে চাই। আর তুমি আরেকটা কথা শোনো, হয়তো অবাক হয়ে যাবে যে ব্ল্যাক ডেভিল আর কেউ না, বরং আমি নিজেই। আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে, পিঠ থেকে রক্ত গড়িয়েই যাচ্ছে। আমার যতটুকু এনার্জি আছে তা দিয়ে চোখ খোলা রেখেছি। ডক্টর আসিফ ল্যাপটপটা ফ্লোর থেকে উঠিয়ে
টেবিলে রেখে অ্যাক্সেস কোড টাইপ করলো। সে কনফার্ম বাটনে যেই ক্লিক করবে ঠিক সেই সময় একটা বুলেট তার মাথার ভিতরে দিয়ে ক্রস করে গেল আর তার নিথর দেহ মাটিতে পড়ে গেল। আমি দরজার দিকে তাকিয়ে দেখি অন্ধকারে কেউ একজন গুলি করেছে। অন্ধকারকে অতিক্রম করে একজন লোক আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখে একটা মাস্ক লাগানো আছে, তাই চেহারাটা দেখা যাচ্ছে না, কিন্তু তার ওভারকোটে বিএমকে লেখাটাই বলে দেয় যে এটা বাদশা দা মাফিয়া কিং বাদে আর কেউ না। বাদশা তার মুখ থেকে মাস্ক সরালো। বাদশার চেহারা দেখার পর আমি অনেকটা চমকে গেলাম। আমার মুখ থেকে অতি কষ্টে একটা স্পষ্ট কথা বের হলো, রাকিব। তারপর আর কিছুই মনে নেই, অজ্ঞান হয়ে গেলাম। অনেকেরই মনেই প্রশ্ন আছে, কে রাকিব আর কেই বা বাদশা দা মাফিয়া কিং? আবার রাজই বা কীভাবে রাকিবকে চিনল? এইসব প্রশ্নের উত্তর সবাই পাবেন এই সিরিজের দ্বিতীয় সিজনে, এক্স এজেন্ট যখন মাফিয়া কিং। আর হ্যাঁ, এই সিজন কিন্তু শেষ। আল্লাহ হাফেজ।